হুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। একাদশ ও দ্বাদশ সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমি অনিন্দিতা দেবনাথ, প্রভাষক, বাংলা বিভাগ, ওমরগনি এমইএস কলেজের শিক্ষক। আজকে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র সিলেবাসের কবিতা পড়ব। ঐকতান কবিতাটি, এই কবিতাটিকে আমরা দুটো পর্বে ভাগ করেছিলাম এবং প্রথম পর্বের ক্লাস আমি অলরেডি নিয়ে নিয়েছি। আমাদের প্রথম পর্বে ছিল সম্পূর্ণ কবিতাটি পড়া এবং পুরো কবিতার প্রত্যেকটি চরণকে আমরা দ্বিতীয় পর্বে এসে আমরা এই কবিতার মূল ভাব কি দেখব, কবিতার কিছু শব্দের অর্থ আছে পড়ব এবং এই কবিতা থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এবং তোমাদের জন্য আমি একটি নমুনা হিসেবে একটি উদ্দীপক দিয়েছি। সেই উদ্দীপকটিও আমরা পড়ব। মানে এক কথায় এই কবিতা থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে এগুলো একটু আমরা বিস্তারিত পড়ব। চলো আমরা পড়ায় চলে যাই। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ঐকতান কবিতাটি তোমাদের গত ক্লাসেই বলেছি যে এই কবিতাটি নেওয়া হয়েছিল জন্মদিনে কাব্যগ্রন্থ থেকে। আমরা একটু ঐকতান শব্দটি সম্পর্কে জানি। এই ঐকতান শব্দের আবিধানিক অর্থ কি? তোমাদের পরীক্ষায় প্রায় সময় আসে। সরাসরি এর আবিধানিক অর্থ হচ্ছে সম্মিলিত সুর, বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে যে সুরের বাদ্যযন্ত্র থেকে যে সুর বেরিয়ে একত্রে একটা সুরের সৃষ্টি হয়, সেটাই ঐকতান। তবে এক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে লেখক এখানে ঐকতান বলতে বুঝিয়েছেন, আমরা তো অনেক ধরনের সাহিত্যকর্ম বা বিভিন্ন ধরনের কবির লেখা পড়ি। কোনো কবিকে আমরা পল্লী কবি বলছি, কাউকে বিদ্রোহী কবি বলছি, কাউকে বিশ্বকবি বলছি। এরকম নানা ধরনের কবির নানা ধরনের সাহিত্য আমরা পড়ছি। পৃথিবীর বিভিন্ন কবির বিভিন্ন সাহিত্য যে সুর, এই সবগুলো সাহিত্য বিভিন্ন লেখককে নিয়ে যে একটা সুরের সৃষ্টি হয়েছে, সাহিত্যের যে সুর, সেটাকে এখানে ঐকতান বলা হচ্ছে। এই ঐকতান কবিতাটি কবির জন্মদিনে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং এই জন্মদিনে কাব্যগ্রন্থটি 1348 বঙ্গাব্দের পহেলা বৈশাখে প্রথম প্রকাশিত হয়। তবে ঐকতান কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছে 1347 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকার ফাল্গুন সংখ্যায়। পরবর্তীতে কবির মৃত্যুর ঠিক 4 মাস আগে করে এই জন্মদিনে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়, যাতে ঐকতান কবিতাটি আছে। এই ঐকতান কবিতাটি সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত। শুরুতেই গত ক্লাসে তোমাদের একটু বলেছি, তোমরা শুধু অক্ষরবৃত্ত বললেই হবে। সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত এই কবিতাটিতে 8 ও 6 মাত্রা এবং 8 ও 10 মাত্রার পর্বই বেশি। তবে এতে কখনো কখনো মাত্রার অসম পর্ব এবং 3 ও 4 মাত্রার অপূর্ণ পর্ব ব্যবহৃত হয়েছে। এবার আসি আমরা ঐকতান কবিতার মূল ভাব কি। এই মূল ভাবটি পড়ার আগে আমরা একটু রবীন্দ্রনাথ সম্পর্কে জানবো বা তার জীবনী সম্পর্কে জানবো, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে জানবো। এই তোমরা সকলেই জানো রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার পরিবারের সন্তান ছিলেন এবং তিনি নিজেও ছিলেন, এবং এই জমিদার হওয়ার সুবাদেই কবি সবসময়ই সমাজের উচ্চ মঞ্চে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের সাথে তিনি আসলে মিশেছেন। যেহেতু তিনি জমিদার ছিলেন, তিনি তার প্রজাদের সুখ দুঃখের খবর নিতেন এবং সেই সুবাদে তিনি এই যে প্রান্তিক জনমানুষ, সমাজের শ্রমজীবী মানুষ, কৃষক, জেলে, তাঁতি, শ্রমিক, দিনমজুর, এইসব শ্রমজীবী মানুষের খোঁজ খবরও তিনি নিতেন। যেসব শ্রমজীবী মানুষের উপর নির্ভর করে পুরো পৃথিবীর চাকা ঘুরছে বা সভ্যতার বিনির্মাণ যাদের শ্রমে হয়েছে, তাদের খোঁজ খবর তিনি নিতেন। কিন্তু ওই খোঁজ খবর নেওয়া পর্যন্ত, যেহেতু তিনি জমিদার ছিলেন, তার কিছু সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতার কারণে তিনি কখনোই এই শ্রমজীবী মানুষদের একেবারেই কাছে গিয়ে তাদের সুখ দুঃখ, তাদের বেদনা, তাদের কষ্টের কথা তিনি কখনো জানতে পারেননি এবং পারেননি। তার সেই সীমাবদ্ধতার কারণেই কবি মনে করেন যে তিনি তার কবিতায়ও এই ব্রাত্য জনমানুষদের নিয়ে তিনি লিখতে পারেন, এই প্রান্তিক শ্রমজীবী মানুষদের নিয়ে তিনি লিখতে পারেন। এই আক্ষেপ তার চিরকাল রয়ে এবং জীবনের শেষ সময়ে এসে, জীবনের শেষ প্রান্তে এসে এই ঐকতান কবিতা
তার সেই অপূর্ণতার কথা স্বীকার করেছেন। এটা একটি স্বীকারোক্তিমূলক কবিতা এবং তিনি নতুন প্রজন্মের কোনো কবিকে আহ্বান করেছেন যারা কিনা এই শ্রমজীবী মানুষদের যথাযথ সম্মান দিয়ে তাদেরকে তাদের সাহিত্যকর্মে স্থান দিবেন এবং বিশ্বের দরবারে তাদেরকে সম্মানের সাথে উপস্থাপন করবেন, এই শ্রমজীবী মানুষদের উপস্থাপন করবেন। চলো তার মূল ভাবটা একটু দেখে নিই। ঐকতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মসমালোচনা, কবি হিসাবে নিজের অপূর্ণতার স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি। জীবনের শেষ প্রান্তে এসে পেছনে ফিরে তাকিয়ে কবি সমগ্র জীবনের সাহিত্য সাধনার সাফল্য ও ব্যর্থতার হিসাব খুঁজেছেন ঐকতান কবিতায়। কবি অনুভব করেছেন নিজের সীমাবদ্ধতা, অপূর্ণতা ও ব্যর্থতার স্বরূপ। অকপটে তিনি তা স্বীকারও করেছেন। এই কবিতাটি পুরোটি আসলে একটি স্বীকারোক্তিমূলক কবিতা এবং কবির এই নিজের অপূর্ণতা, এই সীমাবদ্ধতার কথা স্বীকার করতে তার এতটুকু লজ্জা নেই। তিনি খুব সুন্দর করেই তা স্বীকার করেছেন কবিতার প্রত্যেকটি চরণে। কবি বুঝতে পেরেছেন এই পৃথিবীর অনেক কিছুই তার অজানা এবং অদেখা রয়ে গেছে। জীব ও জড় বৈচিত্র্যের এই বিশ্বজগৎ অনেক বিশাল, কিন্তু কবির মন জুড়ে রয়েছে তারই ছোট্ট একটি কোণ। সেই ছোট কোণটি কি আমাদের এই বাংলায়, উপমহাদেশে। জ্ঞানের দীনতার জন্যই নানা দেশের বিচিত্র অভিজ্ঞতা, বিভিন্ন গ্রন্থের চিত্রময় বর্ণনার বাণী, পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যের সম্পদ করিয়ে এনে নিজের জ্ঞান ভাণ্ডারকে কবি সমৃদ্ধ করেছেন। তবু নিজের জীবনযাত্রার বেড়া ভেঙে বিশালে পৃথিবীর সর্বোচ্চ কবি প্রবেশ করতে পারেননি। খুব স্বাভাবিকভাবে একজন জমিদার হিসেবে সমাজের একটা উচ্চ শ্রেণীতে থেকে শ্রেণী বৈষম্যের সমাজে এসে ওই প্রান্তিক জনমানুষের, একেবারে শ্রমজীবী মানুষের কাছে গিয়ে তাদের বেদনা দুঃখ অনুভব করা, উপলব্ধি করার মতো সুযোগ কবি পাননি। সেই সুযোগ তার ছিল না, তার ইচ্ছে ছিল কিন্তু তা পরিবেশ পরিস্থিতির কারণে সম্ভব হয়নি এবং সেই আক্ষেপও তিনি করে গিয়েছেন এই ঐকতান কবিতার প্রত্যেকটি চরণে চরণে। চাষি খেতে হাল চষে, তাঁতি তাঁত বনে, জেলে জাল ফেলে, এসব শ্রমজীবী মানুষের উপর ভর করেই জীবন সংসার এগিয়ে চলে। কিন্তু কবি এদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে সমাজের উচ্চ মঞ্চে থেকে জীবন ও জগৎকে দেখেছেন। কবি উপলব্ধি করেছেন ক্ষুদ্র জীবনের সঙ্গেই বৃহত্তর মানব জীবনধারার ঐকতান সৃষ্টি করতে না পারলে শিল্পীর সৃষ্ট সাহিত্য কৃত্রিম পণ্যে পরিণত হয়। ব্রাত্য তথা প্রান্তিক মানুষকে শিল্প সাহিত্যের অঙ্গনে যোগ্য স্থান দিলে তবেই শিল্প সাধনা পূর্ণতা পায়। কবি বুঝতে পেরেছেন তার সৃষ্ট কাব্য সম্ভার বিচিত্র পথে গেলেও জীবনের সকল স্তরে পৌঁছাতে পারেনি। বিভিন্ন কিছু নিয়ে তিনি লিখেছেন কিন্তু সবকিছু নিয়ে তিনি লিখতে পারেননি এবং সমাজের বেশিরভাগ অংশ জুড়ে যারা রয়েছে, এই পৃথিবীর বিভিন্ন অংশ জুড়ে যারা রয়েছে তাদেরকে নিয়ে কবি লিখতে পারেননি। তাই কবি ঐকতান কবিতার মধ্য দিয়ে সেই অনাগত কবিকে আহ্বান করেছেন যার সাহিত্যকর্মে জেলে, তাঁতি প্রভৃতি মৃত্তিকা সংলগ্ন শ্রমজীবী উপেক্ষিত মানুষরাও সম্মান লাভ করবে। বলে গেছেন কবি এক জায়গায়, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পাতিয়াছি। সেই মৃত্তিকা সংলগ্ন মানুষটি, এই শ্রমজীবী মানুষের কথা যে এই কবি লিখবেন, সেই নতুন অনাগত সেই কবির জন্য কবি এই রবীন্দ্রনাথ ঠাকুর অপেক্ষা করে রয়েছেন এবং সেই অপেক্ষা, সেই আকুতেই এই কবিতায় তিনি চিত্রায়ন করেছেন। ঐকতান কবিতায় কবি নিজের এবং তার সমকালীন বাংলা কবিতার বিষয়গত সীমাবদ্ধতার দিক তুলে ধরেছেন। দেখো এই লাইনটা ভালো করে বুঝো, বিষয়গত সীমাবদ্ধতা, যেটা কিনা শুধু তিনি না, তার সমসাময়িক কালের সেই সময়কার কোনো সাহিত্যিকের লেখাতেই আসলে তেমন করে পরিপূর্ণভাবে এই শ্রমজীবী মানুষদের কথা বলা হয়নি এবং এটাই সেই সময়কার লেখক সাহিত্যিকদের লেখার একটা বড় অপূর্ণতা ছিল। কবিটা উপলব্ধি করেছেন বলেই আজ নতুন প্রজন্মের কবিকে আহ্বান করেছেন যে মৃত্তিকা সংলগ্ন মানুষদের, এই শ্রমজীবী মানুষদের নিয়ে তোমরা লেখো। সাহিত্য, এই আমাদের এই বাংলার সাহিত্য, যেখানে সাহিত্যকর্মগুলো যে অপূর্ণ রয়ে গেছে সেই সাহিত্যকর্মকে পরিপূর্ণ করে দাও তাদেরকে নিয়ে লিখে। এই সাহিত্যকর্মগুলো শুষ্ক মরুভূমি হয়ে গেছে শুধুমাত্র এই প্রান্তিক জনমানুষকে সাহিত্যে স্থান দিতে না পারার কারণে, তাদের সাহিত্যে স্থান দাও। এই তো গেল মূল ভাব। এই পর্যায়ে এসে আমরা একটা উদ্দীপক দেখব। আমি তোমাদের এখানে একটা উদ্দীপক দিয়েছি বেশ কিছু ছবি দিয়ে, প্রত্যেকটি ছবি এই কবিতার সাথে সম্পৃক্ত। দেখো এখানে আমরা চারটে ছবি দেখতে পাচ্ছি চিত্র। একটিতে একজন জেলে জাল ফেলছে, একটিতে একজন কৃষক হাল চাষ করছেন,
আবার একটি ছবিতে একজন তাঁতি তাঁত বুনছেন এবং সর্বশেষ ছবিটিতে একটি বিশাল প্রাসাদ, চারদিকে ঘেরা বড় বড় গাছ, একটা বিশাল মাঠ এবং এই প্রাসাদের দেওয়ালগুলো আমরা দেখতে পাচ্ছি কারুকার্য খচিত। এই প্রাসাদটি দেখেই বোঝা যাচ্ছে কোনো সাধারণ কোনো প্রাসাদ নয়, এটি একটি জমিদার বাড়ি। তোমরা এখন কাছে থাকলে বা তোমরা সামনে থাকলে তো তোদের জিজ্ঞেস করতাম যে ছবিগুলো দেখে তোমরা বুঝতে পারছো কিনা, চিনতে পারছো কিনা, বা কবিতার সম্পূর্ণ মূল ভাবটি যে এই ছবির মধ্যে আছে, এই ছবিগুলোর মধ্যে আছে, তা তোমরা বুঝতে পেরেছো কিনা। তো তোমাদের সেই সুযোগ তো আর নেই। চলো এবার আমরা একটা সৃজনশীল একটা নমুনা প্রশ্ন দেখি। এখানে প্রথম প্রশ্নটি জ্ঞানমূলক প্রশ্নটি তোমরা জানো, তোমাদের কবিতা থেকে কবিতার কবি পরিচিতি, পাঠ পরিচিতি কিংবা যে কোনো জায়গা থেকে কবিতার কোনো চরণ থেকে শব্দের অর্থ থেকে যে কোনো একটি প্রশ্ন এসে থাকে। 1 নম্বরের একটি প্রশ্ন এখানে আমি নমুনা হিসেবে দিয়েছি। ঐকতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? শুরুতেই আমরা পাঠ পরিচিতিতে দেখেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে, জন্মদিনে কাব্যগ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে। 1 নম্বরের একটি প্রশ্ন, সহজ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন অনুধাবনমূলক, কবি সর্বত্র প্রবেশের দ্বার পান না কেন? 2 নম্বরের একটি প্রশ্ন। তোমরা নিশ্চয়ই প্রথম পর্বের কবিতাটি তোমরা পড়েছো, না পড়লেও তোমরা একটু তোমাদের অনলাইন ক্লাসে তোমরা খুঁজে পাবে বা এখানে লিঙ্ক থেকে তোমরা খুঁজে পাবে, দেখে নিও পুরো ক্লাসটা, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রত্যেকটি চরণ সেখানে ব্যাখ্যা করা আছে। কবি ঐকতান কবিতায় একটা চরণে গিয়ে বলেছেন, এক জায়গায় গিয়ে, পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবন যাত্রার। এই চরণের মধ্য দিয়েই কবি কেন প্রবেশের দ্বার পান না তা বলে দিয়েছেন। যেহেতু তিনি জমিদার ছিলেন, তাই সমাজের একটা শ্রেণী বৈষম্যের কারণে সমাজের উচ্চমঞ্চে বসে জমিদার হয়ে সর্বত্র এই যে প্রান্তিক জনমানুষ, শ্রমজীবী মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়নি কবির পক্ষে। তার এই জীবনযাত্রা, এই জমিদার হওয়ার কারণেই একমাত্র তিনি এই শ্রমজীবী মানুষের একেবারেই কাছ পর্যন্ত পৌঁছাতে পারেননি, সর্বোচ্চ প্রবেশের দ্বার তিনি পাননি। 3 নম্বর প্রশ্নটা দেখি, প্রয়োগমূলক প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন। বহু দূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। উদ্দীপকের শ্রমজীবী মানুষের সাথে উক্তিটির সাদৃশ্য নির্ণয় করো। আমি বই থেকে, এই তোমাদের পাঠ্য বই থেকে এই কবিতার চরণটি একটু পড়ে শোনাচ্ছি, যে জায়গায় আছে, চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে, সমাজের উচ্চমঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। তার মানে তার কথার মধ্য দিয়ে কবি এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। এখানে কি বলছে, উদ্দীপকের শ্রমজীবী মানুষের সাথে উক্তিটির সাদৃশ্য নির্ণয় করো। উদ্দীপকে আমরা কি দেখছি, যে কৃষক, শ্রমিক, তাঁতি, এই শ্রমজীবী মানুষেরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যার যার জায়গা থেকে কাজ করে যাচ্ছেন, এবং এই শ্রমজীবী মানুষেরাই কিন্তু সভ্যতার বিনির্মাণে এদের বিশেষ ভূমিকা রয়েছে। এই সভ্যতাকে এগিয়ে নিয়ে চলেছে এই শ্রমজীবী মানুষরা। পুরো বিশ্বের, এই পুরো পৃথিবীর চাকাই ঘুরছে, আমাদের সমাজ সংসারের জীবনের চাকা ঘুরে চলেছে এই মানুষদের কাজের উপর নির্ভর করে। এই শ্রমজীবী মানুষরা আজকে কাজ বন্ধ করে দিই, কালকে আমাদের খাওয়া পড়া বন্ধ হয়ে যাবে। এরা উৎপাদন না করলে আমরা আমাদের জীবিকা নির্বাহই, আমাদের প্রয়োজনীয় মৌলিক চাহিদাগুলোই আমরা মেটাতে পারবো না। ঠিক এই চিত্রগুলোতেও এখানে এদেরকে দেখতে পাচ্ছি উদ্দীপকে। আবার কবিতায়ও কবি তাদের কথা পরিষ্কারভাবে বলে গিয়েছেন, একটু আগেই পড়লাম আমি, চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে চাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার। কবি নিজে তার লেখার মধ্য দিয়ে বলে গিয়েছেন যে এদের মধ্য দিয়েই পুরো এই সমাজ সংসার চলেছে। এবং কবি জমিদার হওয়ার কারণে ওই কখনো কখনো গেছেন ওপাড়ার প্রাঙ্গণে তাদের কাজ পর্যন্ত, কিন্তু এই শ্রমজীবী মানুষদের জীবনে জীবন যোগ করা বা তাদের সাথে চলা, তাদের অনুভব করা কাছ থেকে, সেটা কবি তার জীবনের জীবনযাত্রার কারণে সেটা তিনি কখনোই করতেন, এটুকু তার সীমাবদ্ধতা ছিল।
উদ্দীপকের সঙ্গে এই উদ্দীপকের এই পুরো চিত্রটিকে কবি বলতে গেলে তার কবিতায় তুলে ধরেছেন। আমরা দেখেছি তোমরা সুন্দর করে গুছিয়ে তোমাদের মতো করে উত্তর করবে। উদ্দীপকের সাথে মিলে উদ্দীপকে কি বলা হয়েছে, আবার কবির কবিতায় কি বলা হয়েছে, ঐকতান কবিতায় কবি কি প্রকাশ করেছেন। উদ্দীপকের 4 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 4 নম্বরের উদ্দীপকের চিত্রসমূহ এবং ঐকতান কবিতার মূল সুর যেন একই সূত্রে গাথা। 3 নম্বর প্রয়োগ মূল্যে আমরা শুধু 3টি কবিতা নিয়ে 3টি চিত্র নিয়ে আলোচনা করেছি, কারণ এখানে বলে দিয়েছে বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার, ওই প্রান্তিক জনমানুষকে নিয়ে বলা হয়েছে। কিন্তু 4 নম্বর প্রশ্নে এসে বলছে যে ঐকতান কবিতার মূল সুর, শুধু প্রান্তিক জনমানুষ মিলিয়ে ঐকতান কবিতা না। এই কবিতায় এই ছবিগুলোতে উদ্দীপকে দেখো আমরা আরেকটি ছবির চিত্র দেখতে পাচ্ছি, যে চিত্রটি একটা জমিদার বাড়ির। এই জমিদার শ্রেণী এই বাকি চিত্রগুলোর এই শ্রমজীবী মানুষদের কাছ থেকে অনেকটা দূর থেকে সমাজের উচ্চ মঞ্চে বসে তাদেরকে শুধু শাসনই করে চলেছেন বা শোষণও করে চলেছেন। তাদের মাঝে মাঝে সুখ দুঃখের খবর নিচ্ছেন, কিন্তু তাদের কাছে গিয়ে থাকার বা এই শ্রমজীবী মানুষদের এই প্রাসাদে প্রবেশ করার কোনো অধিকারই নেই, পারেন না। ঠিক এই চিত্রগুলোর মতোই, উদ্দীপকের ছবিগুলোর মতোই কবিও তার কবিতায় একদম সুস্পষ্টভাবে বলে গেছেন যে কবি নিজের জীবনযাত্রা, কবি নিজে জমিদার ছিলেন বলে এই প্রান্তিক ব্রাত্য জনমানুষকে নিয়ে জনমানুষদের খোঁজ তিনি নিয়েছেন, তাদের কাছে যেতে পারেননি, তাদেরকে নিয়ে কবি লিখতে পারেননি। তার সাহিত্যে প্রকৃতি প্রেম অনেক কিছু নিয়ে তিনি লিখেছেন, তার সাহিত্য তার কবিতা, কিন্তু এই মানুষগুলোকে নিয়ে তিনি একেবারেই পারেননি। তারপরও তিনি চেষ্টা করেছেন। এবার ফিরাও মোড়ে একটা কবিতা আছে, যে কবিতায় বা কিনু গোয়ালার গলি কিছু কিছু অংশে এই ব্রাত্য মানুষদের কথা উঠে এসেছে, কিন্তু এদের সাথে এই শ্রমজীবী মানুষদের সাথে ক্ষুদ্রতর জীবনের সাথে বৃহত্তর মানব জীবনকে যোগ করতে না পারলে যাই লিখবেন তাই ব্যর্থ হয়ে যাবে, তাই কৃত্রিম বলে মনে হবে। ঠিক একইভাবে কবিও লেখার চেষ্টা করেছেন, কিন্তু তা কৃত্রিম হয়ে গেছে, যেহেতু এই শ্রমজীবী ব্রাত্য মানুষদের জীবনের সঙ্গে কবি নিজের জীবনকে যোগ করতে পারেননি। এটাই এই কবিতার মূল সুর, এবং এই কারণে কবি নতুন কবিকে আহ্বান করেছেন, যারা এসে এই শ্রমজীবী অসম্মানিত সমাজের এই উপেক্ষিত মানুষদেরকে সম্মানের আসনে বসাবেন, তাদের সাহিত্যকর্মে স্থান দিবেন। একতারা যারা বাজায় সেই বাউল শিল্পীরা, পৃথিবীর সকল ধরনের সকল শিল্প সকল মানুষ সবাই যেন ওই নতুন প্রজন্মের কবিদের সাহিত্যে স্থান পায়, মৃত্তিকা সংলগ্ন মানুষ নতুন কবিদের সাহিত্যকর্মে স্থান পায়। তাই এই মানে বলতে গেলে এই উদ্দীপকের এই চিত্রগুলোই আসলে সমগ্র ঐকতান কবিতার মূল সুরকে বহন করছে, ধারণ করছে। তোমরা তোমাদের মতো সুন্দর করে ব্যাখ্যা করো, আমি জানি তোমরা আরো ভালো পারবে দেখতে। চলো এবার আমরা কি কি জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে ঐকতান কবিতা থেকে তা একটু দেখে নিই। ঐকতান কবিতাটিতে আমি সৃজনশীল শুধুমাত্র তোমাদের একটা নমুনা প্রশ্ন দিয়েছি, আসলে প্রশ্ন এখান থেকে হতে পারে, তোমরা একটু চর্চা করো, অনুশীলন করো, বা কবিতার মূল ভাবটা ভালো করে বুঝে নিও, তাহলে যেমন প্রশ্নই আসুক না কেন সব তো ওই কবিতা সাথে সম্পৃক্ত প্রশ্নই আসবে, তোমরা উত্তর করতে পারবে। প্রথম প্রশ্নটি আমরা দেখি, ঐকতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা পাঠ পরিচিতিতে দেখেছি তা জন্মদিনে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঐকতান কবিতাটি প্রথম কবে কোথায় প্রকাশিত হয়? প্রথম বলেছে, তার মানে 1347 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকার ফাল্গুন সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। আর দ্বিতীয়বার যদি বলা হয় কোথায় প্রকাশিত হয়েছে, তাহলে 1348 বঙ্গাব্দে জন্মদিনে কাব্যগ্রন্থে। প্রথম কিন্তু মনে রেখো, প্রবাসী পত্রিকার ফাল্গুন সংখ্যায় 1347 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়। ঐকতান কবিতায় কবি কি কুড়িয়ে আনেন? যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি, চিত্রময় বর্ণনার বাণী কুড়িয়ে এনেছেন। জ্ঞানের দীনতা কবি কিভাবে পূরণ করেন? জ্ঞানের দীনতাই আপনার মনে পূরণ করিয়া লই, যত পারি ভিক্ষালব্ধ ধনে। তার মানে জ্ঞানের কবিতা দীনতা কবি পূরণ করেছেন ভিক্ষালব্ধ ধনে। সেই ভিক্ষালব্ধ ধনটা কি? পৃথিবীর বিভিন্ন সাহিত্যকর্ম, বিভিন্ন লেখকদের লেখা পড়ে কবি সেখান থেকে মানে বা ভ্রমণ বৃত্তান্ত তিনি পড়েন, এবং সেখান থেকে তার যা কিছু অজানা আছে সেই সব তিনি পূরণ করে নেন। ঐকতান কবিতায় অক্ষয় উৎসাহে কবি কি পড়েন? অক্ষয় উৎসাহে কবি ভ্রমণ বৃত্তান্ত পড়েন। তোমরা কবিতাটা একটু পড়ো, প্রত্যেকটা চরণে এই উত্তরগুলো আছে। ঐকতান কবিতায় কবি কার সঙ্গ পান? সঙ্গ পাই সবাকার লাভ
লাভ করি আনন্দের ভোগ। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। এই তো তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যোগ, সঙ্গ পাই সবাকার, লাভ করে আনন্দের ভোগ। তোমাদের পাঠ্য বইয়ে আছে, তোমরা কবিতাটা একটু দেখো, আমিও তোমাদের পাঠ্য বই দেখেই এই কবিতাটা দেখেই বলছি। তার মানে কার সঙ্গ তিনি পান? সঙ্গ পাই সবাকার। এখানে এই সবাই বলতে যত পৃথিবীর বিভিন্ন বিখ্যাত সাহিত্যিকদের সঙ্গ তিনি পান, আবার সেই সাহিত্যিকদের লেখায় এই পৃথিবী সম্পর্কে, বিপুল এই বিশাল পৃথিবী সম্পর্কে, পৃথিবীর যাদের সম্পর্কে লেখা হয়েছে তাদের সঙ্গ পান। ঐকতান কবিতায় ভেতরে প্রবেশের জন্য কবির কি ছিল না? ভেতরে প্রবেশ করি সেই শক্তি ছিল না, একেবারে শক্তি। ঐকতান কবিতায় রবীন্দ্রনাথ নিজেকে কোথাকার কবি বলেছেন? একটা চরণে গিয়ে দেখবে আমি পৃথিবীর কবি। রবীন্দ্রনাথ নিজেকে পৃথিবীর কবি মনে করেছেন, শুধু এই বাংলার কবিতা তিনি নন, আসলেই তার নন, তিনি তো বিশ্বকবি, বিশ্বের কবি। ঐকতান কবিতায় কবির মন কোথায় জুড়ে থাকে? একটা চরণে দেখবে মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। এই বিশাল বিশ্বের এই আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। এই ক্ষুদ্র কোণ কোথায়? কবির মন জুড়ে থাকে অতি ক্ষুদ্র এক কোণ, সেই কোণ এই উপমহাদেশের এই বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর কবে কোথায় জন্মগ্রহণ করেন? তোমরা জানো, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, তোমরা সকলেই জানো। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, আর আমরা ইংরেজিতে যদি বলি 1861 খ্রিস্টাব্দের 7 মে। শেষ রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। তোমরা লেখক কবি পরিচিতিটা পড়তে গেলেই পাবে। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ? শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস, খুব বিখ্যাত একটি উপন্যাস, যার দুটি বিখ্যাত চরিত্র আছে, অমিত এবং লাবণ্য। দেখো, এই কবিতা লেখাটি নামের শিরোনামে আছে বলে অনেকে এটিকে কাব্যগ্রন্থ হিসেবে চিহ্নিত করো। তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম, কোন ধরনের গ্রন্থ? উপন্যাস, মনে রেখো। রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ? তাও বিখ্যাত একটি নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? এটা আশা করি তোমরা সকলেই জানো, ভানুসিংহ। ভানুসিংহ নামে তিনি লেখালেখি করতেন। রবীন্দ্রনাথ প্রথম দিকে একেবারে ভানুসিংহ নামে লেখালেখি করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর কবে কোথায় মৃত্যুবরণ করেন? তিনি মৃত্যুবরণ করেন তাও কলকাতার ঠাকুর বাড়িতেই 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। সবাই জানো তোমরা, 25শে বৈশাখ তার জন্মদিন, আর 22শে শ্রাবণ তার প্রয়াণ দিবস। আর ইংরেজিতে যদি আমরা বলি 1941 সালের 7ই আগস্ট কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন, জন্মেছেন সেখানে। তোমরা কখনো যদি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যাও কলকাতার, দেখবে যে তার একেবারে তার শয়নঘর, সেটাকে তো মিউজিয়ামের মতো অনেকটা সংরক্ষণ করেছে সংগ্রহশালা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জমিদার বাড়িতে। সেখানে তার একেবারে আতুর ঘর যেখানে জন্মেছেন, বা তার শয়ন কক্ষ যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সেসবই খুব সুন্দরভাবে গোছানো আছে। এবার আমরা চলো কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখি। ঐকতান কবিতায় কবির মন ক্ষুদ্র এক কোণ জুড়ে থাকে কেন? ঐকতান কবিতায় কবির মন ক্ষুদ্র এক কোণ জুড়ে থাকে কেন? পুরো কবিতাটাতে তিনি বলেই গিয়েছেন, মন মোর বিশাল বিশ্বের এই আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। কারণ তোমাদের শুরুতে যে কারণে আর একটা মানুষের পক্ষে তো আসলে সমগ্র পৃথিবীকে জানা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। বইপত্র পড়ে যতটা জানা যায় সশরীরে সবখানে যাওয়া সম্ভব নয়। আর যেহেতু তিনি জমিদার ছিলেন, তিনি এই বিশ্বের বিশাল একটা অংশ তিনি দেখতেই পারেননি। সেই বিশাল অংশটাকে শ্রমজীবী মানুষ, এই যাদের উপর ভর করে সভ্যতার বিনির্মাণ হয়েছে, পুরো পৃথিবীর চাকা চলছে। কবির এবং এই বিশাল বিশ্বের আয়োজনে কবির মন জুড়ে সবসময় তার এই বাংলা, এই উপমহাদেশটাই কবির মন জুড়ে সবসময় পড়ে থাকে। এবং সেই মানুষগুলোকে নিয়ে, এই শ্রমজীবী মানুষদের নিয়ে তিনি ভাবেন, কিন্তু তাদের কাজ পর্যন্ত তিনি কখনো যেতে পারেননি, শুধুমাত্র তার এই জীবন যাত্রার কারণে। এবং এই বিশাল পুরো এই বিশ্বের সব এই শ্রমজীবী মানুষদের কাছে যেতে না পারার মূল কারণই হচ্ছে
তার সেই জীবনযাত্রা সমাজের উচ্চ মঞ্চে বসে ক্ষুদ্র এক কোণে তিনি জীবনযাপন করেন শ্রেণী বৈষম্যতার কারণে। জ্ঞানের দীনতাই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। এই জ্ঞানের দীনতাকে তোমাদের কবিতা পড়ানোর সময় বলেছিলাম যে বহু মানুষ বিভিন্ন জন বিভিন্ন দিক দিয়ে দীন হয়, কেউ ধনে গরিব, কেউ জ্ঞানে গরিব, কেউ জনে গরিব, কারোর জনের অভাব, লোকজনের অভাব, একা আছে অনেক সম্পত্তি আছে কিন্তু একা, কেউ অনেক ধন সম্পত্তি আছে কিন্তু জ্ঞান আহরণের সুযোগ হয়নি, আবার অনেকে আছেন জ্ঞানে দীন। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন তিনি জ্ঞানে দীন, আসলে কি তাই না? তারপরও এই বিশ্বের সবকিছুকে একটা মানুষের পক্ষে জানা সম্ভব না, এবং তিনি এই এই যা কিছু অজানা ছিল তার, তিনি কিভাবে তা পূরণ করে নিতেন ভিক্ষালব্ধ ধনে, মানে বিভিন্ন বিশ্বের বিভিন্ন পৃথিবীর বিখ্যাত লেখকদের খুব ভালো ভালো ভ্রমণ বৃত্তান্ত পড়ে যা যা তিনি দেখতেন বা তাদের চোখ দিয়ে লেখক পৃথিবীকে দেখতেন বা তার অজানাগুলোকে তিনি জেনে নিতেন। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। উক্তিটি ব্যাখ্যা করো। আমরা এই উক্তিটির ব্যাখ্যা ওই যে সৃজনশীল প্রশ্ন পড়তে গিয়ে পড়েছি যে জেলে তাতেই কৃষক শ্রমিক এই শ্রমজীবী মানুষদের উপর নির্ভর করে আসলে এই সমাজ সংসার চলছে, সভ্যতার বিনির্মাণে এরাই রয়েছে। পুরো পৃথিবীর মানুষের জীবন জীবিকা সমস্তটাই এদের উপরে নির্ভর করছে। আজ এই শ্রমজীবী মানুষ কেউ যদি এই যে তাঁত বোনা বন্ধ করে দিলে, কাপড় বোনা বন্ধ করে দিলে আমরা পড়তে পারবো না, যতই পয়সা থাকুক না কেন কিনবো কোত্থেকে যদি জোগান না থাকে। যদি কৃষক চাষ করা বন্ধ করে দেয় আমরা খেতে পাবো না, যতই পয়সা থাকুক খাবো কোথা থেকে যদি জোগান না থাকে। এদের উপর আসলে আমরা বেঁচে আছি, এদের শ্রমের উপর নির্ভর করে আমরা বেঁচে আছি। ঐকতান কবিতায় গানের পশ্চাৎ কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় কেন? যদি ক্ষুদ্রতম জীবনের সাথে বৃহত্তর জীবনের সংযোগ না ঘটে বা যা নিয়ে লিখবে তাদের সাথে জীবনের যোগ ঘটাতে না পারলে যাই লিখবে তাই ব্যর্থ হয়ে যায়। এখানে কবি নিজের জীবনের সাথে সেই প্রান্তিক জনমানুষের জীবনকে মেলাতে পারেননি। তার জমিদার হওয়ার কারণে তাদের কাছে গিয়ে তাদের দুঃখ বেদনা এই জিনিসগুলো তিনি একেবারেই কাছ থেকে দেখতে পারেননি। এ কারণে কবি যাই লিখতে যান তাদেরকে নিয়ে, প্রান্তিক জনমানুষকে নিয়ে, তাই কবির মনে হচ্ছে কৃত্রিম হচ্ছে, ব্যর্থ হয়ে যাচ্ছে। ঐকতান কবিতায় কবি কোন নিন্দার কথা মেনে নেন? সেই প্রান্তিক জনমানুষের একেবারে কাছ পর্যন্ত না যেতে পারা এবং তাদেরকে নিয়ে কবি লিখতে না পারা, তার সাহিত্যকর্মে এদের স্থান না থাকা, পৃথিবীর সমস্ত বিচিত্র কিছু নিয়ে লিখলেও সমস্ত কিছু নিয়ে লিখতে না পারা, কবির লেখায় এই যে অপূর্ণতা রয়ে গেছে, এই অপূর্ণতা, এই নিন্দার কথাই কবি মেনে নেন, এই অপূর্ণতার কথাই কবি স্বীকার করেন। ঐকতান কবিতায় কবির কবিতা সর্বত্রগামী হয়নি কেন? ওই যে ওই একটাই কথা, তার এই জীবনযাত্রা, তিনি জমিদার ছিলেন, তাই এই প্রান্তিক জনমানুষকে নিয়ে লিখতে পারেননি। এই কারণেই কবি বলেছেন যে আমার কবিতা বিচিত্র পথে গেলেও সর্বত্রগামী যায়নি, বিচিত্র কিছু নিয়ে লিখলে সবকিছু নিয়ে লিখতে পারেনি। ঐকতান কবিতায় কবি সর্বত্র প্রবেশের দ্বার পান না কেন? কারণ সেই একটাই, তার জীবন যাত্রার জমিদার ছিলেন, সব জায়গায় তিনি চাইলেও যেতে পারতেন না, প্রান্তিক জনমানুষের কাছে তিনি চাইলেও যেতে পারতেন না, কারণ তিনি সমাজের একটা উচ্চ মঞ্চে বসেছিলেন। ঐকতান কবিতায় কবির সুরের মধ্যে অপূর্ণতা কেন? সেই সুরের মধ্যে অপূর্ণতা কেন? কারণ তিনি প্রান্তিক জনমানুষকে তার সাহিত্যে স্থান দিতে পারেননি। যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগে কান পাতিয়াছে। ঐকতান কবিতায় কবি কার রয়েছেন? নতুন কোনো কবির প্রতীক্ষায়, মৃত্তিকা সংলগ্ন কোনো কবির প্রতীক্ষায়, এই নতুন প্রজন্মের কবি, যে এই কবি কিনা তার সাহিত্যকর্মে এই মৃত্তিকা সংলগ্ন এই শ্রমজীবী মানুষদেরকে নিয়ে লিখবেন, তাদেরকে সম্মানের আসনে ভূষিত করবেন। ঐকতান কবিতায় কবি কাদের বাণী শুনতে চেয়েছেন? নতুন প্রজন্মের কবির বাণী, যাদের বাণীতে শ্রমজীবী মানুষের কথা লেখা হবে, তাদের জীবন সম্পর্কে লেখা হবে। ঐকতান কবিতায় গুণী বলতে কবি কাদের বুঝিয়েছেন? গুণী বলতে এখানে ওগো গুণী কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি, নতুন প্রজন্মের কবির কথা বলেছেন। কবি আশা করেন যারা কিনা সেই নতুন প্রজন্মের কবিরা এই মৃত্তিকা সংলগ্ন মানুষদের নিয়ে লিখবে, তাদের সাহিত্যকর্মে এই মৃত্তিকা সংলগ্ন মানুষদের স্থান দিবে, সেই কবিদের জন্যই কবি অপেক্ষা করে আছেন এবং সেই কবিদেরই কবি গুণী বলে সম্বন্ধ করেছেন। যে এই গুণটা কবির নেই, নিজের নেই, সেই গুণটাই কবি নতুন কবিদের মধ্যে দেখতে চেয়েছেন। কোন গুণ? এই মৃত্তিকা সংলগ্ন মানুষদের নিয়ে
লিখতে সাহস করো এবং তাদের জীবনের সাথে নিজের জীবনকে যোগ করার। আশা করি পুরো কবিতাটুকুই তোমরা বুঝতে পেরেছো, অনুধাবন করতে পেরেছো। যেখান থেকে প্রশ্ন হোক আশা করি তোমরা উত্তর করতে পারবে। আজ এই পর্যন্ত। এরপরে পরবর্তী ক্লাসে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ ক্লাসটি শুনবার জন্য। কিছু না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং তোমাদের অন্যান্য সকল বন্ধু বান্ধবদের যুক্ত করো এই অনলাইন ক্লাসরুম লিঙ্কটিতে, কলেজ পেজের লিঙ্কটিতে। ভালো থেকো সবাই।